ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ। চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। সোহাগ ঘুমে বিভোর। দেখে মনে হয় এই লোকটার কোনো চিন্তা নেই, যেন সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কাল রাতের কথাগুলো বেশ ভাবাচ্ছে। সোহাগের যুক্তিগুলো খাপছাড়া এলোমেলো। বন্ধু বলেছে আর চৈতির সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। খুব সহজ যুক্তি। এসব যুক্তি দিয়ে বাচ্চা ভোলানো যায়। বালিশের পাশ থেকে সোহাগের মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের দরজা লাগিয়ে মোবাইল চেক করতে লাগলাম। রাতুরের সাথে যেসব কথা বলেছে তার কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকবে। সোহাগের মোবাইল লক করা, আগে তো লক ছিল না। পিয়াসী, ওয়াশরুমে নাকি তুমি? হ্যাঁ, কিছু বলবে? একটু বাইরে যাচ্ছি, তুমি সকালের নাস্তা তৈরি করে রেখো। আচ্ছা। হাঁপ ছেড়ে বাঁচলাম। মোবাইল নিয়ে সন্দেহ করেনি। ওকে কিছু বুঝতে দিলে চলবে না। মোমেনার মা সেদিন ওকে চৈতির ঘরে যেতে দেখেছিল। মিথ্যা বলে ওনার কী লাভ? ওয়াশরুম থেকে বেরিয়ে মোবাইলটা জায়গা মতো রেখে দিলাম। সকালের নাস্তা বানাতে হবে। রান্না প্রায় শেষের দিকে। খুব বেশি কিছু তৈরি করতে যায়নি। গরম ভাত, সবজি আর ডাল। ঘরে ডিম নেই, থাকলে ডিম ভাজা যেত। সহজ রান্না। পিয়াসী, খেতে দাও, অনেক বেলা হয়েছে। রান্না শেষ, কখন থেকে বসে আছি, তোমারই তো খোঁজ নেই। কাজে আটকে গেছিলাম, এখন আবার থানায় যেতে হবে, রাতুল অপেক্ষা করছে। আচ্ছা। খাওয়া শেষে সোহাগ রাতুলের সাথে বেরিয়ে গেল। কিছু ভালো লাগছে না, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চৈতির খুনিকে ধরতে হবে, যদিও এটা পুলিশের কাজ। ভাবনা এলোমেলো হয়ে গেছে। গল্পের বই পড়লে হয়তো চিন্তা দূর হতো। বুক সেলফ থেকে গল্পের বই বের করে পড়তে আরম্ভ করলাম। গোয়েন্দা গল্প। বই পড়তে পড়তে মাথায় এলো চৈতির ঘর তল্লাশির কথা। হ্যাঁ, ঠিকই তো, ঘর খুঁজলে কিছু না কিছু পাওয়া যাবে। ভাবনা অনুযায়ী পা টিপে টিপে চৈতির ঘরের দিকে হাঁটা ধরলাম। ঘর তালা দেওয়া, এটা নিশ্চয়ই পুলিশের কাজ। আশাহত হয়ে ঘরে ফিরে এলাম। বই পড়তে ইচ্ছে করছে না। মোবাইল হাতে নিয়ে সোহিনীকে কল দিলাম। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করলো। কি খবর ভাবি? আর খবর, তুমি যাওয়ার পরে অনেক কিছু ঘটে গেছে। পাশের বাসার এক ভাবির খুন হয়েছে। পুলিশ আমাদের সন্দেহ করছে। বিরাট ঝামেলা। জানি, ভাইয়া বলেছে। তার আগে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার সাথে একটা অন্যায় করে ফেলেছি। আমার সাথে আবার কি অন্যায় করলে? তোমার কিডন্যাপ। সরি ভাবি। মানে কি? সেই বিশাল কাহিনী। তুমি তো জানো কতদিন ধরে মৃদুলের সাথে রিলেশনে আছি, কিন্তু ও আমায় ধোঁকা দিয়েছে। আমায় ছেড়ে মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছে। বুঝতে পারছি অনেকটা। ঠিক ধরেছ, মৃদুল আমায় কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ওর কাছের বন্ধু সুজন আমায় কথাটা জানিয়েছিল। সুজন ওর বন্ধুকে রেখে তোমায় সাহায্য করলো কেন? কারণ মৃদুলের পাত্রী সুজনের গার্লফ্রেন্ড। বেশ কয়েক বছরের রিলেশন, কিন্তু মেয়েটা টাকার জন্য ছেলেটাকে ধোঁকা দিয়েছে। সেই রাগ থেকে সুজন আমায় সাহায্য করেছে। সুজনের উদ্দেশ্য ছিল মৃদুলের বিয়ে ভেঙে দেওয়া। তারপর অনেক ভেবে পরিকল্পনা করলাম আমার পরিবর্তে তোমায় কিডন্যাপ করাবো। সেজন্য ওই দিন তোমাদের বাড়িতে আসি। কথা ছিল পরের দিন ফিরে যাব। মৃদুলও কথা জানতো। তারপর তো বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝলাম। তবে যে ছেলে তোমায় এভাবে ধোঁকা দিয়েছে তার জন্য এত কিছু করতে গেলে কেন? শিক্ষা দিতে। আমি কখনো ওকে বিয়ে করতাম না। মজার ব্যাপার কি জানো, সুজন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে গিয়েছিল। মেয়ের পরিচয় দিয়েছিল খালাতো বোন। আর এখন হা হা, সুজন কেন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে যাবে? মৃদুল ওকে দাওয়াত করেছিল। গার্লফ্রেন্ড নিয়ে ফাউ খেতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। মৃদুল সুজনের প্রেমের ব্যাপারে কিছু জানতো না, হয়তো জানে না, আর জানলেও গুরুত্ব দেয়নি। মেয়ের রূপে পাগল হয়ে গিয়েছে বোধ হয়। আমাকে বলে নিলেই পারতে। ওই দিন যদি আমি না যেতাম তাহলে কি হতো জানি না। ভাইয়াকে বলেছিলাম তোমায় বাপের বাড়ি পাঠাতে। পরিকল্পনা সফল হয়েছে, এতেই খুশি। অত আটঘাট বেঁধে পরিকল্পনা করিনি বাপু। মৃদুলের কি খবর? বেচারা মা বাবার চাপে আছে। বেশ ভালো লাগছে। কয়েক মিনিট আগে কল দিয়েছিল, রিসিভ করিনি। আচ্ছা, পরে কথা হবে, এখন রাখছি। সোহিনী কল কেটে দিল। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এজন্য ওই দিন বাড়ি ফিরে যাওয়ার জন্য অত ব্যস্ততা দেখালো। মৃদুল নিজেকে যতটা বুদ্ধিমান মনে করে, আসলে ততটাই বলদ।
গ্যালারি ঘেঁটে পুরনো ছবি দেখতে লাগলাম। সোহাগের সাথে কত সুন্দর সময় কাটিয়েছি, মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে আছে। ছবিগুলো দেখলে সেই সময়ের কথা মনে পড়ে, সেই হাসির মুহূর্তগুলো। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুশি মনে ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল। সোহাগের ফেসবুক আইডির পাসওয়ার্ড। লগ ইন করার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছিল। বারবার পাসওয়ার্ড ভুলে যেত, বিধায় এই বুদ্ধি করেছিল। পরে আবার কি মনে করে আমার আইডিতে সেন্ড করে রেখেছিল। বছরখানেক আগের কথা। তখন দুজনের মাঝে লুকোচুরি ছিল না, ভালোবাসার মাঝে অদৃশ্য দেওয়াল তৈরি হয়নি। দেরি না করে আইডি লগ ইন করলাম। একটু ভয় হতে লাগলো যদি বুঝে ফেলে, কিন্তু কিছু করার নেই। অনেক খুঁজে রাতুলের আইডি পেলাম। দুজনের মাঝে অনেক কথা হয়েছে। বেশিরভাগ কথা হয়েছে ভয়েস মেসেজে, ভিডিও কলে। টেক্সট নেই বললেই চলে। ভয়েস মেসেজগুলো শুনতে আরম্ভ করলাম। নানা রকমের কথা বলেছে দুজনের। শেষ পর্যন্ত কাজের কিছু পেলাম। রাতুল সোহাগকে বলছে, দোস্ত, তুই জাস্ট প্রেমের অভিনয় করবি। ও আমায় ভালোবাসে কিনা জানতে হবে। বুঝতেই তো পারছিস কত টাকার ব্যাপার। দেখ, পিয়াসি জানলে অনেক প্রবলেম হবে। তাছাড়া তুই নিজেও তো চৈতির সাথে কথা বলতে পারিস। বিষয়টা বুঝতে পারছিস না। আচ্ছা, এর জন্য তোকে পারিশ্রমিক দেব। কি বলিস? হ্যাঁ, সম্পূর্ণ কাজ করতে পারলে তোকে 1 লাখ টাকা দেব। না রে, কাজটা ঠিক হবে না। দেখ ভাই, বিয়ের পরেই বিদেশে চলে এসেছি। চৈতির উপর ভালোবাসা দেখাতে গিয়ে সমস্ত উপার্জনের অর্থ চৈতির নামে ব্যাংকে জমা রেখেছি। একটা বাড়ি কিনেছি, তাও চৈতির নামে। ও আমায় ভালোবাসলে সমস্যা ছিল না, কিন্তু আজকাল ওর হাবভাব বদলে গেছে। আগের মতো কথা বলছে না, কল দিলে ব্যস্ত। সব কিছু মিলিয়ে পাগল হয়ে যাব। তবু কাজটা কি ঠিক হবে? দেখ, চৈতি আমায় ভালোবাসলে তোর ডাকে সাড়া দিবে না, কখনোই রাজি হবে না। আমি শুধু এটুকু জানতে চাই, তুই ছোটবেলার বন্ধু, তোকে বিশ্বাস করি বিধায় বললাম। ভেবে বলবো, মন সাড়া দিচ্ছে না। এরপর তেমন ভয়েস মেসেজ নেই। যা আছে সেগুলো সাধারণ কথা, যা কথা হয়েছে ভিডিও কলে। সোহাগ টাকার লোভে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গেছিল। অবশ্য শুধুমাত্র টাকা বা বন্ধুর কথাই এমন করেনি, চৈতির মতো সুন্দরী মেয়ের কাছাকাছি থাকতে পারবে। এদিকে আমি সন্দেহ করলে রাতুলের অজুহাত দিবে। সব কিছু মিলে সোহাগের বেশ লাভ হয়েছে। তবে সোহাগ মিথ্যা কথা বলেনি। রাতুল ওকে চৈতির সঙ্গে সম্পর্কে জড়াতে বলেছিল। সোহাগের চৈতির উপর দুর্বলতা ছিল কিনা জানার উপায় নেই। ওর কাছে জানতে চাইলে নিশ্চয়ই অস্বীকার করবে। চৈতির সঙ্গে যেসব কথা হয়েছে সব কিছু ডিলিট করে দিয়েছে। থাকলে বুঝতে পারতাম কী কথা হতো দুজনের। গল্প পড়ে একটা বুদ্ধি মাথায় এসেছে। রান্নাঘরে গিয়ে যত্ন সহকারে নুডলস রান্না করলাম। একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। বাড়িওয়ালার কাছে যাব। লোকটার হাবভাব ভালো লাগছে না। পুলিশের সাথে মিলে কোনো কারসাজি করছে নাকি জানতে হবে। পিয়াস সাহেব দোতলার ফ্ল্যাটে থাকে। নিজের জন্য বাড়ির সব থেকে ভালো ফ্ল্যাটটা রেখেছেন। ঘরের দক্ষিণ দিকে জানালা, বেশি উপরে হলে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে। কাকু ঘরে আছেন? হ্যাঁ, কে এসেছে? আমি পিয়াসী, সোহাগের বউ। আমার কাছে কি দরকার? কথা ছিল, দরজাটা একটু খুলবেন? মিনিট 5 পর দরজা খুলে দিল। উনার দিকে নুডলসের বাটিটা এগিয়ে দিয়ে বললাম, আপনার জন্য বানিয়ে আনলাম। আচ্ছা, ধন্যবাদ। কাকু, খবর জানেন? পুলিশ নাকি চৈতির ঘরে আপনার ঘড়ি পেয়েছে। সোহাগ থানায় গেছিল, ওই বলল। আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো, চোখ দুটো দিয়ে একটু তাকিয়ে দেখো। যত সব বাজে কথা। চৈতির ঘরে মাসের ভিতর একবারই যেতাম, তাও ভাড়া আনতে। কি জানি, অন্য কারো ঘড়ি হবে হয়তো। শোনো মেয়ে, এসব বাজে কথা অন্য কাউকে বলবে, আমায় এসব শোনাতে আসবে না। আমার হয়েছে যত জ্বালা। এখন বিদায় হও দেখি। আহা, রেগে যাচ্ছেন কেন? মজা করলাম। তোমার স্বামীর সঙ্গে চৈতির লটর পটর ছিল। বাড়ির অন্য ভাড়াটিয়ারা সাক্ষী আছে। দেখো গিয়ে, সেই খুন করেছে। দেখছেন কাকু, আমার কপালটা কেমন? স্বামী অন্য মেয়ের সাথে, ছি ছি ছি, বলতে গেলেও মরে যেতে ইচ্ছে করে। এত ঢং করতে হবে না, তুমিও খুন করতে পারো। আজকালকার লোকজন বিশ্বাস করা খুব কঠিন কাজ। মুখ বেঁকিয়ে চলে এলাম। লোকটা কেমন ঝাঁঝালো টাইপের, খিটখিটে স্বভাব। উনাকে কথার জালে ফাঁসিয়ে চাবি হাসিল করা সহজ ব্যাপার না।
পুলিশ ঘরে তালা দিয়ে গেলেও উনার কাছে চাবি থাকতে পারত। ওসি সাহেবের সাথে উনার কত ভাব, একদম গলায় গলায়। দুপুর হতে চলল, সোহাগ এখনও ফেরেনি। একবার কল দিয়ে খবর নিলে ভালো হতো। যেই ভাবা সেই কাজ। মোবাইল নিয়ে সোহাগকে কল দিলাম। প্রথমবার কল কেটে গেল, দ্বিতীয়বার কল রিসিভ করে বলল, এই তো প্রায় চলে এসেছি, দুশ্চিন্তা করতে হবে না। আচ্ছা তাড়াতাড়ি আসো। আসছি। আমার চোখের পাতা ভারী হয়ে আসছে, খুব ঘুম পাচ্ছে। বিছানায় পিঠ এলিয়ে দিলাম। ভর দুপুরে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? কি জানি হঠাৎ ঘুম চলে এসেছিল। থানায় কি হলো? ওসি সাহেব কি বললেন? তেমন কিছু না, এক কাপ চা খাইয়ে ঘন্টা দুয়েক বসিয়ে রাখলো। তারপর রাতুলের পাসপোর্ট, ভিসা এসব দেখতে চাইলো। তারপর তারপর আর কি? রাতুল খুনের রাতে কোথায় ছিল, কেন সকালে দেশের ফেরার পরেও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেনি, রাতুলের আসার খবর চৈতি জানতো কিনা, এসব। তোমাকে কিছু জিজ্ঞেস করেনি? ওই আমাদের ভিতর সম্পর্ক কেমন ছিল, শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। বিরক্তিকর প্রশ্ন। ওই দিন সোহিনীর সঙ্গে মা বাবার কাছে গেলেই বেশি ভালো হতো। তোমাকে তো বলাই হয়নি আমাকে কিডন্যাপ সোহিনী করিয়েছিল। মানে কি? সোহাগকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এজন্য বারবার বলছিল ভাবি যেন কালকেই উনার মা বাবার সাথে দেখা করতে যায়। সকাল সকাল পাঠাবি, ভাবিকে বোরকা হিজাব পরতে বলবি। কত কি! তোমার বোনের মাথায় এত বুদ্ধি! দেখতে হবে না বোনটা কার? সব কিছু এমনভাবে পরিকল্পনা করবে যেন সাপও মরে আর লাঠিও না ভাগে। মাঝখান থেকে খেলামাত করে দিবে, কেউ চাইলেও কিছু বুঝতে পারবে না। শান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। চৈতির খুনে ওর কোনো হাত নেই তো? দুপুরে খাওয়ার পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ। সোহাগ বিছানার কোনায় হেলান দিয়ে মোবাইল দেখছে। আমি সোফায় মাঝখানে হাত পা ছড়িয়ে বইয়ের পাতায় মুখ বুজে বসে আছি। পড়তে ইচ্ছে করছে না, মুখ ঢেকে রাখার জন্য বইটা নিয়ে বসেছি। মনের মাঝে নানান চিন্তা বাসা বেঁধেছে। সোহিনী, যাকে বিয়ের পর থেকে অনেক বেশি আপন মনে করেছি, সে নির্দ্বিধায় আমাকে বিপদে ঠেলে দিল। ওই লোকগুলো আমার সাথে অনেক কিছুই করতে পারত। টাকা না পেলে আমায় মেরে ফেলতেও দ্বিধা করতো না। যে লোকটা রিকশাওয়ালা সেজে আমায় কিডন্যাপ করেছিল, তার চোখে হায়ানার ছাপ দেখেছি। ওস্তাদ লোকটা একটু আশকারা দিলে আমার নরম শরীরটা ছিঁড়ে খেতে এক মুহূর্ত সময় নষ্ট করতো না। সোহিনী সব কিছু জেনে বুঝে আমায় এমন বিপদের মধ্যে পাঠিয়ে দিল কি করে? আপন মানুষকে কি এত সহজে বিপদে ঠেলে দেওয়া যায়? তাছাড়া কিডন্যাপার লোকগুলো সোহিনীর পরিচিত নয়, ওদেরকে মৃদুল ঠিক করেছিল। সোহিনীর জায়গায় আমাকে পেয়ে যদি আমায় মেরে ফেলতো, তখন তো সোহিনীর কিছুই হতো না। সত্যিটা হলো, আমাকে নিয়ে সোহিনীর কোনো মাথা ব্যথা নেই। আমি মরলেও তার কিছু যায় আসে না। আমাকে কাজের সময় একটা গুটির মতো ব্যবহার করেছে। অন্তত পুলিশকে সব কিছু জানিয়ে রাখলে বিষয়টা অন্যরকম হতো, যে সোহিনী আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। আগে থেকে পুলিশ ইনফর্ম করেছে কিডন্যাপের ব্যাপারে, কিন্তু এমন কিছু হয়নি। সোহিনী কাউকে কিছু জানায়নি। অন্যদিকে সোহাগ, যে কিনা বোনের এমন কাজের জন্য বাহবা দিচ্ছে, একবারও আমার কথা চিন্তা করছে না। হয়তো আমার ক্ষতি হলে ওর কিছু যায় আসে না। যদি আমায় এতটাই ভালোবাসতো, তাহলে রাতুলের কথায় কখনোই রাজি হতো না। একবার হলেও আমাকে জানিয়ে নিত। টাকার বিনিময়ে কোনো মেয়ের সাথে ভালোবাসার নাটক করা অন্যায়, এটা কাপুরুষের লক্ষণ। আজকাল কাউকে আপন ভাবতে ইচ্ছে করে না। দুপুরে খাওয়ার পরপরই সোহাগ ঘুমিয়ে পড়েছে। ওর শরীর খারাপ লাগছে। এদিকে আমার কোনো কিছু ভালো লাগছে না, ঘুম আসছে না, শুয়ে থাকতেও ইচ্ছে করছে না। ঘরের মধ্যে দম বন্ধ লাগছে। ছাদে গেলে হয়তো একটু ভালো লাগতে পারে। দুপুরের রোদে ছাদ গরম হয়ে আছে, মৃদু বাতাস বইছে। বাতাসের ঝাপটায় গরম কমেনি, বরং গরমের ভাব গায়ে লাগছে। জীবনের এমন বাঁকে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। রাতুলের সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু কী লাভ? সোহাগ নিশ্চয়ই ছোট বাচ্চা নয়, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। শখের পুরুষের পাশে কোনো নারীকে সহ্য করার ক্ষমতা কারোর নেই, আমারও না। এই সামান্য কথাটা বুঝতে চাইনি, হয়তো আমাকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। পিয়াসী, পিয়াসী কোথায় গেলে? পিয়াসী, তুমি কি ছাদে?
সোহাগের গলা শোনা যাচ্ছে, আমাকে ডাকতে ডাকতে ছাদের দিকে আসছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে বিরাট কাণ্ড হয়ে গেছে। উত্তেজনায় গলার স্বর পাল্টে গেছে। পিয়াসী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন করছো কেন? রাতুল। কি রাতুল? কি হয়েছে রাতুলের? রাতুল থানায়। ওসি সাহেব কল দিয়েছিল, আমাদের এক্ষুনি থানায় যেতে বলেছে। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আমিও না, তুমি এক্ষুনি রেডি হয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। সময় নষ্ট না করে তড়িঘড়ি রেডি হয়ে নিলাম। বাড়ি দিয়ে বের হওয়ার সময় নজরে এলো বেশ কয়েকটা গাড়ি আমাদের বাড়ির সামনে থামলো। 2টা পুলিশের গাড়ি, প্রাইভেট কার আর একটা লাশবাহী গাড়ি। সোহাগ, এসব গাড়ি এখানে কেন আসছে? বাড়িতে কি হয়েছে? কি হয়েছে কি করে বলবো বলো? আগে থানায় গিয়ে দেখি। উনাদের সাথে কথা বলে গেলে ভালো হতো না? না, আগে থানায় যাওয়া উচিত। ওসি সাহেব বারবার করে বলেছে দেরি না করতে। এখানে কি হয়েছে ফিরে এসেও জানতে পারবো। কথা বাড়ালাম না, চুপচাপ রিকশায় উঠে বসলাম। কী সব হচ্ছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সোহাগ কোনো কথা বলছে না, এক মনে কিছু চিন্তা করে চলেছে। চিন্তার ছাপ চেহারায় স্পষ্ট। ওর কপাল কুঁচকে আছে। থানায় পৌঁছতে বেশ সময় লাগলো। রাস্তায় বৃষ্টির পানি জমেছে, পানির কারণে যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে থানায় প্রবেশ করলাম। ওসি সাহেব আমাদের দেখে ইশারায় বসতে বললেন। পাশের একটা চেয়ারে রাতুল বসে আছে, চোখের কোণে অশ্রুর দাগ স্পষ্ট। ছেলেটা কাঁদছিল নাকি? সোহাগ চারপাশে তাকিয়ে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। তারপর কেশে গলা পরিষ্কার করে বলল, এত তাড়াহুড়ো করে থানায় ডাকলেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না সোহাগ সাহেব, কোনো সমস্যা হয়নি, বরং সমস্যার সমাধান হয়ে গেছে বলতে পারেন। কি বলছেন বুঝতে পারলাম না। চৈতির খুনি ধরা পড়েছে। সোহাগের কপাল ঘামছে। পকেট থেকে টিস্যু পেপার বের করে কপাল মুছে ফেলল। তারপর উৎসুক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল। আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কে খুন করেছে স্যার? রাতুল সাহেব। কি? হ্যাঁ, রাতুল সাহেব, ঠিক বললাম তো? রাতুল ডান দিকে মাথা কাত করে রইল, যেন প্রাণহীন দেহটা অচল হয়ে গেছে। রাতুল কেন চৈতিকে মারতে যাবে? সোহাগ, তুমি কিছু জানতে নাকি? পিয়াসী দেবী, এত উত্তেজিত হচ্ছেন কেন? সব কিছু তো রাতুলের মুখ থেকে শুনবেন, এজন্যই আপনাদের ডেকে এনেছি। কি হলো রাতুল? বলতে শুরু করো। রাতুল কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর কলের পুতুলের মতো বলতে শুরু করলো। বিয়ের পরেই বিদেশে চলে গেছিলাম, বউয়ের কাছে থাকতে পারিনি। চৈতিকে ভালোবেসে নিজের বেশিরভাগ উপার্জন ওর নামে লিখে দিয়েছি। কখনো ভাবতে পারিনি ওকে ছেড়ে থাকতে হবে। কয়েক বছর বেশ ভালোই কেটেছে আমাদের। দেশে আসা যাওয়া ছিল, দেশে আসলে স্বপ্নের মতো সময় কাটত দুজনের। বিগত 2 বছর ধরে আমার কাগজপত্রে একটু সমস্যা হয়েছে, সেজন্য দেশে আসতে পারিনি। এই নিয়ে চৈতির কোনো অভিযোগ ছিল না, কিন্তু ধীরে ধীরে ওর পরিবর্তন লক্ষ্য করি। আমার সঙ্গে কথা বলতে চাইতো না, কল দিলে শরীর খারাপ বলে কল কেটে দিত। সব সময় কিছু নিয়ে চিন্তায় থাকতো, জিজ্ঞেস করলে উত্তর দিতে চাইতো না। বেশ কয়েক মাস এমন চলার পর মনে হলো চৈতি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেজন্য আমায় এভাবে এড়িয়ে চলছে। অনেক চিন্তা করে সোহাগের কথা মনে পড়ল। স্কুল জীবনের বন্ধু, যদি সাহায্য করে। মনের কোণে সামান্য আশা নিয়ে সোহাগকে কল দিই। চৈতির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে বলি, যেন ওর সাথে প্রেমের নাটক করে। সোহাগ প্রথমে রাজি হয়নি, তারপর ওকে টাকার লোভ দেখাতে শুরু করি, কিন্তু সোহাগ তাতেও রাজি হয় না। সোহাগ আপনার প্রস্তাবে রাজি হয়নি? না ভাবি, সোহাগ প্রথম দিকে আমার প্রস্তাবে রাজি হয়নি। আপনি কি মনে করবেন, লোকজন কি ভাববে, এসব ভেবে চিন্তায় ছিল। তবে অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত রাজি হয়েছিল ও। সোহাগ মাথা নিচু করে বসে আছে, যেন অনেক বড় অন্যায় করে ফেলেছে। ওসি সাহেব আগ্রহ নিয়ে রাতুলের দিকে তাকিয়ে আছে। আমায় চুপ করে থাকতে দেখে রাতুল আবারও বলতে শুরু করলো। এরপর সোহাগ আমার কথা মেনে নেয়, চৈতির সঙ্গে সময় কাটতে থাকে। অদ্ভুতভাবে চৈতি ও সোহাগের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। তবে দুজনের মাঝে প্রেম হয়েছিল কিনা বলতে পারবো না। সব কিছুর মাঝে চৈতি আমাকে দেশে ফেরার জন্য চাপ দিতে থাকে। কেন এত তাড়া দিচ্ছিল বুঝতে পারিনি। হঠাৎ করেই আমার ছুটি ফাইনাল হয়ে যায়। চৈতিকে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়ে দেশে ফিরে আসি। আমার আসার ব্যাপারে কেউ কিছুই জানতো না। চৈতির উদ্ভট ব্যবহার আপনার মনে সন্দেহ তৈরি করেনি?
পরকীয়া করলে কেন আপনাকে দেশে আসতে বলবে? ওসি সাহেবের প্রশ্নে রাতুল চুপ করে রইল। খেয়াল করলাম রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে। অপরাধী নিজের ভুল বুঝতে পারলে বোধহয় এভাবেই আফসোস করে। কি লাভ হয় এই খুন খারাপি করে? দুজনেরই ক্ষতি হয়। সব কিছু সুন্দর সমাধান থাকা উচিত, যেন দিন শেষে এমন আফসোস করতে না হয়। চৈতির বিষয়টা বড্ড রহস্যময়। সোহাগের সাথে সম্পর্ক ছিল কি না জানি না, তবে যদি সম্পর্ক থাকতো তাহলে কেন রাতুলকে দেশে আসতে বলবে? রাতুল হয়তো এ প্রশ্নের উত্তর জানে, কিন্তু সে কিছু বলছে না। চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে, দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাতুলের এ অবস্থা দেখে ওসি সাহেব চুপ করে আছেন। সোহাগ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওসি সাহেব হাতের ইশারায় ওকে চুপ থাকতে বললেন। মিনিট পাঁচেক পর রাতুল স্বাভাবিক হয়ে বসল। ওসি সাহেব রাতুলের দিকে টিস্যু পেপার এগিয়ে দিলেন। রাতুল চোখ মুখ মুছে স্তব্ধ হয়ে বসে রইল। ওসি সাহেব আমাদের ডেকে নিয়ে বাইরে চলে গেলেন। শান্ত গলায় বললেন, রাতুলকে একটু একা থাকতে দেওয়ার প্রয়োজন, আমরা বরং কিছু একটা খেয়ে আসি। ওসি সাহেবের এমন ব্যবহার আমায় রীতিমতো অবাক করেছে। সোহাগ ওসি সাহেবের সঙ্গে বেরিয়ে গেল। রাতুল আমায় উদ্দেশ্য করে বলল, পিয়াসী, সোহাগের সঙ্গে সাংসারিক ঝামেলাগুলো মিটিয়ে নিও। আমার জন্যই তোমাদের সুখের সংসারে চিড় ধরেছে। শেষ পর্যন্ত এমনটা হবে কখনো বুঝতে পারিনি। আপনি নিজেকে দোষারোপ করছেন কেন? সোহাগ নিশ্চয়ই অবুঝ শিশু নয়। ভালো মন্দ বিচার বিবেচনা সব কিছুই তার আছে। আপনার যেমন ভালো মনে হয়েছে আপনি বলেছেন, এতে দোষের কিছু নেই। না রে বোন, চাইলেও সবসময় বিবেচনা করা যায় না। আমার কষ্ট হলো কি তুমি বুঝতে পারছো না? কয়েক মিনিটের সিদ্ধান্তে সম্পূর্ণ জীবন এলোমেলো করে দিয়েছে। সব কিছুই জানো, নতুন করে বলার কিছু নেই। একটাই অনুরোধ, সোহাগের সাথে পারিবারিক ঝামেলাগুলো মিটিয়ে নিও। আপনার কথাগুলো মাথায় রাখব। প্রত্যুত্তরে রাতুল কিছু বলল না, মলিন মুখে চেয়ারে বসে পড়ল। তড়িঘড়ি করে থানা থেকে বেরিয়ে এলাম। ওরা দুজন আবার অপেক্ষা করছে। থানার বাইরে ওসি সাহেব কাঁদো কাঁদো মুখ নিয়ে সোহাগের পাশে দাঁড়িয়ে আছে। আমায় দেখে ব্যস্ত হয়ে বলল, পিয়াসী দেবী, গাড়িতে উঠুন, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মাথা নাড়িয়ে সোহাগের পাশে বসে পড়লাম। সোহাগ আগ বাড়িয়ে ডান হাতটা চেপে ধরল, চাপা গলায় বলল, হাতটা ধরে থাকলে কি অনেক সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? এমনিই বললাম। সব কিছু এলোমেলো হয়ে গেছে তাই। কোনো কিছু এলোমেলো হয়ে যায়নি, বরং চৈতিকে ভুল বুঝেছি। যে মেয়েটাকে সব সময় দোষী ভেবেছি, দিন শেষে সেই মেয়েটাই একদম নির্দোষ ছিল। তুমিও রাতুলের সঙ্গে মিলে ওকে ফাঁদে ফেলতে চেয়েছো। নির্দোষ মানুষগুলো দিন শেষে শাস্তি পায়। রাতুলের কারণগুলো তো জানোই। অনেক অনুরোধ করেছে আমায়, বন্ধুত্বের খাতিরে না করতে পারিনি। এসব ঘটনায় তুমি নিজেকে কেমন দেখছো? পিয়াসী, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাতুলের অনুরোধে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গেছিলাম, ব্যাস এতটুকুই। এখন তুমি যদি চৈতির সঙ্গে আমার পরকীয়ার দোষ চাপাতে চাও, তাহলে কিছু বলার নেই। তোমার এমন ভাবার কারণ ছিল ঠিকই, কিন্তু এখন তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তুমি নিজের দায়ভার এড়িয়ে যেতে পারো না। চৈতিকে মানসিকভাবে ভেঙে দিতে তোমারও হাত ছিল। আমার কথা না হয় নাই বা বললাম, তুমি আমায় যেভাবে খুশি দোষারোপ করতে পারো, কারণ তোমার সঙ্গে অন্যায় করেছি। কি অন্যায় করেছ? চৈতির ব্যাপারে তোমার অনুমতির প্রয়োজন ছিল। যা হয়ে গেছে তা তো পরিবর্তন করতে পারবো না, তবে এখন ক্ষমা চাইছি, পারলে আমাকে মাফ করে দিও। সোহাগের সাথে কোনো কথা বললাম না। আপাতত কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। অশান্ত মস্তিষ্কে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। গাড়ি চলছে নিজের মতো। চুপচাপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ওসি সাহেব ড্রাইভারের পাশে বসেছে। পিছন দিকে গলা বাড়িয়ে সোহাগের সঙ্গে গল্প করছে। ওনার ছেলে কিভাবে নিজের জীবন নষ্ট করেছে সেসব বর্ণনা করছে। রাতুলের সাথে ওনার ছেলের বড্ড মিল, যদিও দুজন আলাদা মানুষ। বাড়ির সামনে ভিড় জমেছে। বাড়িওয়ালার খুনের ব্যাপারে কানাঘুষা চলছে। এসব ব্যাপারে জড়াতে ইচ্ছে হলো না। সোজা হেঁটে নিজেদের ঘরে চলে এলাম। ওসি সাহেব সোহাগকে ওনার সঙ্গে থাকতে বলেছে। চৈতি খুনের সমাধান হয়ে গেলেও কিছু ভালো লাগছে না। খুনি হিসাবে রাতুলকে মানতে পারছি না। ছেলেটা বউ পরিবার রেখে বিদেশ বিভুঁয়ে টাকা রোজগারের জন্য ঘুরে বেড়ায়। কত স্বপ্ন ভালোবাসা বুকে আগলে রাখে। দেশে ফিরবে, সুন্দর সাজানো সংসার হবে। বাড়িওয়ালা লোকটার উপর বড্ড রাগ লাগছে।
ইচ্ছে করছে খুন করে ফেলি। রাতুল ওকে না মারলে আমিই মেরে ফেলতাম, বেয়াদব একটা। ভোরের আলোয় পৃথিবী আলোকিত হয়ে উঠেছে। রাতের বেলা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। সোহাগ কখন ফিরেছে তাও বলতে পারবো না। আশেপাশে সোহাগকে দেখতে পাচ্ছি না, হয়তো কোনো কাজের জন্য বাইরে গেছে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। যতদূর জানতে পেরেছি, চৈতির সঙ্গে সোহাগের অবৈধ সম্পর্ক ছিল না। চৈতি কিংবা সোহাগ কেউই দুজনকে পাওয়ার আশা করেনি। এখানে কাউকে দোষারোপ করতে পারছি না, তবে সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতা স্পষ্ট। যে কারণেই হোক না কেন, কোনো স্ত্রী চাইবে না তার স্বামী অন্য নারীর সঙ্গে গল্প করে সময় পার করুক। আবার এই তুচ্ছ কারণে সংসার ভেঙে চলে যাওয়ার মানে হয় না। জীবনে চলার পথে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তাই বলে হুটহাট বিয়ে, ডিভোর্সের কোনো মানে নেই। আপাতত সোহাগের সাথেই থাকবো, নতুন করে সংসার সাজানোর চেষ্টা করব। কতদূর সফল হব জানা নেই, তবুও চেষ্টা করতে ক্ষতি কী। চুলায় চায়ের পানি বসিয়েছি, সকালের নাস্তা রেডি করতে হবে। এমন সময় সোহিনী দৌড়ে এলো। এত সকালে ওকে দেখে চমকে উঠলাম। সোহিনী ব্যস্ত হয়ে বলল, ভাবি দেখো ভাইয়া কী সব বলছে। কি বলছে তোমার ভাইয়া? তাছাড়া সে কোথায়? কাল সন্ধ্যার পর আর দেখা হয়নি। ভাইয়া বাড়িতে গেছিল। এত সকালে মা বাবা ওকে দেখে অবাক। কি হয়েছে জানতে চাইল। সে বলেছে আমি তোমায় কিডন্যাপ করার পরিকল্পনা করেছিলাম, এখন আমায় পুলিশে দিবে। কি বলছো? সোহাগ তো আমায় এসবের কিছু বলেনি। ঠিকই বলছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এ কথা সত্য। ভুল নয়, অন্যায় করেছি, কিন্তু তাই বলে এখন জেলে যেতে হবে? তোমার ভাই কোথায়? বাড়িতে। ও যখন বলল তুমি কিছু জানো না, তখনই তোমার কাছে ছুটে এসেছি। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। ভাইয়া কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছে। তোমার ভাইয়াকে এসব ঝামেলা করতে নিষেধ করব। কিন্তু সত্যি কথা কি জানো সোহিনী, তুমি আমায় ব্যবহার করেছো, একবারও আমার কথা চিন্তা করনি। সেদিন ছোট বড় অনেক কিছুই হতে পারত। তুমি এতটাও অবুঝ না? সোহিনী উত্তরে কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহাগ এমন বাড়াবাড়ি করবে বুঝতে পারিনি। সোহিনীর বিরুদ্ধে কোনো প্রকার পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। সোহিনীর কাজ ক্ষমার অযোগ্য হলেও কিডন্যাপার লোকগুলো বেশ ভালো ছিল, বিশেষ করে ওস্তাদ লোকটা। বিপদে পড়ে অন্যায় করতে রাজি হয়ে গেছিল, তবে শেষ পর্যন্ত উনার জন্য সম্মান নিয়ে ঘরে ফিরেছি। উনি না থাকলে রিক্সাওয়ালা সাজা লোকটা অনেক কিছু করে ফেলতে পারত। পুলিশ কেস করলে ওদেরও এ ব্যাপারে টানাহেঁচড়া করা হবে, যা আমি একদমই চাচ্ছি না। সারা পথ সোহিনীর সঙ্গে কোনো কথা হয়নি। সোহিনী মেয়েটা ভীতু চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল, হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু অজানা বাধার কারণে বলতে পারছে না। শ্বশুরবাড়ি গিয়ে সোহাগকে বুঝিয়ে বাড়ি নিয়ে এলাম। আমার এমন উদারতা দেখে ও বাড়ির কেউ খুশি হয়নি, বরং সবাই বেশ বিরক্ত। সকলের মাঝে শ্বশুর আব্বুকে দেখলাম সোহাগকে সাপোর্ট করতে। মেয়ের এমন কাজ কোনোভাবে মেনে নিতে পারছে না। সোহাগও আমার উপর প্রচণ্ড বিরক্ত। আমি নাকি সিরিয়ালের নায়িকাদের মতো ন্যাকামো করছি, সকলের কাছে ভালো সাজার চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা এমন নয়। সোহাগ সোহিনী ভাই বোন, ওদের ভিতর যতটুকু ঝামেলা হয়েছে তাই যথেষ্ট। তাছাড়া আমি স্বভাবত খুব অলস প্রকৃতির, কোর্ট কাছারির ঝামেলা সহ্য হবে না। আমার মতো লোকের জন্যই সমাজের ছোট ছোট অন্যায়গুলো চাপা পড়ে যায়। গত 7 দিন সোহাগের সঙ্গে তেমন কথা হয়নি, মান অভিমান চলছে। সোহিনীর ব্যাপার নিয়ে সোহাগের সাথে কয়েকবার ঝগড়া হয়েছে। ছেলেটা ঠিক কী চাইছে বুঝতে পারছি না। বাড়ি নিয়ে তেমন সমস্যা হয়নি, বাড়িওয়ালার মেয়ে এসেছিল, আমরা আগের মতোই থাকতে পারবো। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে। চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। অনেক দিন পর আজ খুব ভালো লাগছে, অজানা আনন্দে মন ভরে আছে। সময়টা উপভোগ করতে ইচ্ছে করছে। এই বয়সে লাফালাফি মানানসই নয়, বিধায় চায়ের কাপ হাতে সময় কাটাচ্ছি। সোহাগ বিছানায় শুয়ে আছে। হঠাৎ 2টা লোমশ হাত আমায় জড়িয়ে ধরল। চিরপরিচিত স্পর্শ। কানের পাশে লেপ্টে থাকা চুলে মুখ লুকিয়ে বলল, সব কিছু কি মিটিয়ে নেওয়া যায় না? মা বলেছিল নাতি নাতনির মুখ দেখলে আমায় ও বাড়িতে থাকতে দেবে। তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? ঠিক তা নয়, প্রেয়সীকে কাছে পাওয়া ব্যাকুলতা ছড়িয়ে পড়েছে শরীরে হৃদয়ে। সব কিছু ভুলে কারোর মায়ায় ডুবে যেতে ইচ্ছে করছে। জানি এ প্রেমিক বড্ড অন্যায় করে ফেলেছে, তবুও এ আকুলতা মিথ্যে নয়। কবি সাহিত্যিক হয়েছেন বুঝি?
না গো পিয়াসী, তোমার প্রেমিক হতে ইচ্ছে করছে, যার সামান্য কথায় তুমি হেসে কুটি কুটি হবে, লজ্জায় মুখ লুকিয়ে নেবে। লজ্জায় মুখ লুকিয়ে নিতে হবে? আচ্ছা, তা কোথায় মুখ লুকাতে হবে? আমার বুকের মাঝে। ধ্যাৎ! ইস, বউ আমার লজ্জা পাচ্ছে। ইউরেকা, কাজ হয়েছে। সোহাগের বাঁধন থেকে সরে আসতে চাইলাম, কিন্তু তা সম্ভব নয়। ছেলেটা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এ বাঁধন খুলে আসার ইচ্ছে নিজেরও নেই। এভাবে যুগ কেটে গেলেই বা কী ক্ষতি। হুট করে উনি আমায় কোলে তুলে নিলেন। এক পা দু পা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেকে খুব হালকা মনে হচ্ছে। এ কেমন অদ্ভুত অনুভূতি। বাইরে বৃষ্টির শব্দ, থেমে থেমে মেঘের গর্জন। সোহাগ পিয়াসী নিজেদের মতো সময় কাটাচ্ছে, যেন তাদের কোনো সমস্যা হয়নি। পৃথিবীর সব থেকে সুখী দম্পতি। রাতুল জেলের কোণে পড়ে আছে, আধো ঘুমে চৈতির কথা চিন্তা করছে। কেমন অদ্ভুত হয়ে গেল জীবনটা। সবার জীবনে কি সুখ ধরা দিতে নেই? এই কাহিনীতে দোষী কে? বাড়িওয়ালা, যে নিজের লালসায় গোটা একটা পরিবার ধ্বংস করে দিয়েছে? কামনার কাছে নত হয়ে একজনের জীবনকে নরকের মাঝে ঠেলে দিয়েছে? নাকি চৈতি, যে নিজের সমস্যার কথা স্বামীর কাছে খুলে বলতে পারেনি? সে তো চাইলে আইনের সাহায্য নিতে পারত, তার সমস্যার কথা কাউকে খুলে বলতে পারত, কিন্তু সে তা করেনি। নিজের মাঝে সব কিছু চেপে রাখতে গিয়ে জীবনকে হারিয়ে ফেলেছে। নাকি রাতুল, ছেলেটা কি পারত না কয়েক মিনিট অপেক্ষা করে চৈতির কথা শুনতে, যাকে এতটা ভালোবেসেছে, শেষ মুহূর্তে তার উপর বিশ্বাস ধরে রাখতে? রাগের বশবর্তী হয়ে যে কাজ করে বসেছে, তার শেষ কোথায়? ফাঁসিতে? রাতুলের মৃত্যুতে কি তার পরিবারে ধস নামবে না? তার বৃদ্ধ মা কষ্টের যাতনায় গুমড়ে গুমড়ে মরবে না? নাকি সোহাগ, যে বন্ধুর কথায় চৈতির মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে, পিয়াসীকে ছেড়ে চৈতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে যদিও কারণে, তবুও কি এই ঘনিষ্ঠতায় কোনো অপরাধ নেই? নাকি পিয়াসী, যে সব কিছু ভুলে স্বামীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, সোহিনীও কি দোষী হতে পারে না? সেও তো কিছু কম করেনি। সমাপ্ত। এখানেই শেষ।